নমস্কার, সুস্বাগতম প্রিয় শ্রোতা বন্ধু। বাংলা কাহিনী কথায় আপনারা শুনছেন মানবেন্দ্র পালের লেখা গল্প জীবন্ত কঙ্কাল। এটি দ্বিতীয় পর্ব। পরের দিন সকালে জগদীশ ঘোষ এসে হাজির হলো। আমাদের দুজনকে অ্যাটেনশন হয়ে লম্বা স্যালুট ঠুকে বেচারির মুখে দাঁড়িয়ে রইল। ভেবেছিলাম এরকম নিরীহ কনস্টেবলদের চেহারা যেমন হয়, অর্থাৎ কালো কেলো মোটা সোটা হেঁড়ে মাথা বয়স্ক, এরও সেরকম চেহারা হবে। কিন্তু দেখলাম তা নয়। বেশ স্বাস্থ্যবান স্মার্ট চেহারা, বয়সও অল্প। প্রণবেশ বলল, তুমি তো জগদীশ ঘোষ? ইয়েস স্যার। বসো। কতদিন পুলিশে চাকরি করছো? 9 বছর পূর্ণ হয়ে 5 মাস। এখন জোড়াসাঁকোয় পোস্টেড? ইয়েস স্যার। এখানে কতদিন এসেছো? 2 বছর 3 মাস। এর আগে রাতে টহল দিয়েছ কখনো? অনেকবার। পরশুদিন রাতে কোথায় তোমার ডিউটি ছিল? গণেশ রকিজের কাছে, নতুন বাজার এলাকায়। সেদিন তুমি কিছু দেখেছিলে? ইয়েস স্যার। একটু বুঝিয়ে বলো তো শুনি। জগদীশ একটু ভেবে নিয়ে বলল, ওই দিন রাত্রে আমি আর রাম সিং ডিউটি দিচ্ছিলাম। রাম সিং অন্যদিকে গিয়েছিল। আমি একাই বিবেকানন্দ রোডের মুখে দাঁড়িয়েছিলাম। সব দোকানপাট বন্ধ। লোডশেডিং কিনা জানি না। রাস্তায় আলো জ্বলছিল না। কাছে পিঠে জনপ্রাণীও ছিল না। আমার কিরকম ভয় ভয় করল। অথচ বিশ্বাস করুন স্যার, এরকম নির্জন রাতে কতবার তো ডিউটি দিয়েছি, কোনোদিন ভয় পাইনি। ভয় তো একমাত্র ডাকাতদের। তার সঙ্গে বন্দুক আছে, রাম সিংও আছে। তবু কেন যেন ভয় পেলাম। মনে হলো খারাপ কিছু ঘটতে যাচ্ছে। আমি ঘাড় ফিরিয়ে এদিক ওদিক দেখছি। ঠিক তখনই দেখলাম একটা 13-14 বছরের ছেলে তর করে বিবেকানন্দ রোড ধরে যাচ্ছে। সে দৌড়চ্ছিল না, হাঁটছিল। কিন্তু এত জোরে হাঁটছিল যেন মনে হচ্ছিল দৌড়চ্ছিল। প্রণবেশ বাধা দিয়ে বলল, কোন দিক দিয়ে এলো? সেটা স্যার লক্ষ্য করিনি, টেরও পাইনি। তবে যখন বিবেকানন্দ রোড ধরে বিধান সরণি হয়ে মানিকতলার দিকে এগোচ্ছিল, তখন অনুমান করি সে স্ট্যান্ড রোডের দিক থেকেই আসছিল। স্ট্যান্ড রোড শুনি প্রণবেশ আমার দিকে তাকালো। ও বোঝাতে চাইল বোধহয় স্ট্যান্ড রোড মানেই হাওড়ার দিক থেকে। আমি কোনো মন্তব্য করলাম না। তারপর আমি স্যার প্রথমে ভেবেছিলাম ভিখিরিদের ছেলে টেলে হবে, যারা ফুটপাতে শোয়। কিন্তু সে যেভাবে জোরে জোরে হাঁটছিল তাতে মনে হলো সে কিছু চুরি করে পালাচ্ছে। তখনই আমি হাঁক দিয়ে দাঁড়াতে বললাম, কিন্তু সে শুনল না। ফের হাঁকড়ে উঠলাম, তবু সে ফিরেও তাকালো না। তখন ফের বাধা দিয়ে প্রণবেশ বলল, কিরকম চেহারা ছেলেটার? কি বলবো স্যার, বললে বিশ্বাস করবেন না। স্রেফ একটা নড়বড়ে কঙ্কালের উপর যেন চামড়া ঢাকা। প্রণবেশ আবার আমার দিকে তাকালো। পরনে কি ছিল? অন্ধকারে ঠিক দেখতে পাইনি, তবে মস্ত লম্বা ঢিলে একটা ফতুয়া মতো। ড্রেসটাও স্যার অদ্ভুত। বেশ, তারপর? দুবার দাঁড়াতে বললাম, কিন্তু দাঁড়ালো না দেখে রেগে ছুটে গেলাম ওর কাছে। বোধহয় আমার জুতোর শব্দ পেয়ে ও একবারে শুধু ঘাড় ঘুরিয়ে আমার দিকে তাকালো। স্যার, বলতে গিয়ে এখনো আমার গায়ে কাঁটা দিচ্ছে। তার 2 চোখ যেন টর্চের বাল্বের মতো জ্বলছিল। কোনো মানুষের দৃষ্টি ওরকম হতে পারে না। আর মুখ স্রেফ একটা ছোট্ট মাথার খুলির উপর চামড়া বসানো।
গাল বলে কিচ্ছু নেই, যেন গালের মাংস কেউ চেয়ে চেয়ে তুলে নিয়েছে, কপালটা ঠেলে বেরিয়ে এসেছে। তারপর যদিও আমার হাত ভয়ে কাঁপছিল, তবু আমি বন্দুক তুলে ধরে তেড়ে গেলাম, আর সঙ্গে সঙ্গে ও দৌড় লাগালো। সে দৌড়নো মানুষের মতো দৌড়নো নয়, বাতাসে যেন সাঁতার কাটছে। 2 মিনিটের মধ্যে সে কোথায় হাওয়া হয়ে গেল। এই পর্যন্ত বলে জগদীশ তার বক্তব্য শেষ করল। মিনিট 5 আমরা কেউ কোনো কথা বলতে পারলাম না। একটু পরে প্রণবেশ বলল, আর কিছু লক্ষ্য করেছিলে? জগদীশ একটু ভেবে বলল, ও যখন দৌড়ে দৌড়ে হাঁটছিল তখন আকাশের দিকে মুখ করে যেন স্যার বাতাস শুকতে শুকতে এগোচ্ছিল। আর কিছু না স্যার। আবার যদি ও এরকম কিছু দেখো আমাদের জানাবে। নিশ্চয়ই জানাবো স্যার, তবে আর যেন ওকে দেখতে না হয়। প্রণবেশ মুচকি একটু হেসে বলল, ঠিক আছে জগদীশ, তুমি এখন যেতে পারো। জগদীশ আবার আমাদের স্যালুট দিয়ে চলে গেল। জগদীশ চলে গেলে আমরা দুজনেই কিছুক্ষণ চুপচাপ বসে রইলাম। তারপর প্রণবেশই প্রথম কথা বলল, কি বুঝলে? রহস্যময়। যতই রহস্যময় হোক, উনি যে রাজু সুপ্পাই সেই বিষয়ে সন্দেহ মাত্র নেই। কিন্তু ও কি করে কলকাতায় আসবে? প্রণবেশ হেসে বলল, যেমন করে সুদূর নেপাল থেকে তোমাদের দেশের বাড়ি হরিদেবপুরে এসেছিল। এখানে আসার উদ্দেশ্য কি তাও বুঝতে পারছো না? যে কাজটা ও শেষ করবার আগেই কলকাতায় পালিয়ে এসেছিল, সেই কাজটা শেষ করার জন্যে, অর্থাৎ আমাকে মারার জন্যে। সে তো তোমার চেয়ে তুমিই ভালো করে জানো। কিন্তু রাস্তা খুঁজে খুঁজে এই শর্ট লেকে এসে আমায় মারতে পারবে? একটা রোগা পটকা কঙ্কালের এতখানি ক্ষমতা? না প্রণবেশ, আমি কিছুতেই বিশ্বাস করতে পারবো না জগদীশ যাকে দেখেছিল সে সুপ্পাই। অনেক কিছু ও বাড়িয়ে বলেছে। আসলে ও একটা রাস্তার ভিখিরির ছেলে ছাড়া আর কিচ্ছু নয়। তাই যদি হয় তাহলেই মঙ্গল। ঠিক আছে, এখন আমাদের চোখ রাখতে হবে খবরের কাগজে, গভীর রাতে আর কেউ ওকে অন্য কোথাও দেখতে পায় কিনা। প্রায় প্রত্যেক দিন ভোরে বেড়ানো অভ্যেস আমার। বিশেষ করে এই শর্ট লেকের ফাঁকা এই যে এলাকায় বেরিয়ে খুব আনন্দ পাই। আমি পুলিশের কাজ করলেও মনটা কবিত্বপূর্ণ। খোলা মাঠ, নীলাকাশ, ঘন মেঘ, ফুলের বাগান আমার খুবই প্রিয়। যদিও বাসাটা আমার নিজের নয়, তবু আমার স্ত্রী বাড়ির সামনে সামান্য একটু জায়গায় ঘিরে ছোট্ট একটা বাগান করেছেন, আর আমি ছাদের কার্নিশের সার দিয়ে সাজিয়ে রেখেছি নানা জাতের বাহারি ফুলের টব। প্রতিদিন মর্নিং ওয়াক সেরে বাড়ি ঢোকার মুখে একবার করে আলসের উপর রাখা সার সার টবগুলোকে দেখি, ভারী ভালো লাগে। ফেরার পথে এক প্রতিবেশী বন্ধুর সঙ্গে দেখা হয়ে যাওয়ায় গল্প করতে করতে দেরি হয়ে গেল। তবু বাড়ির গেটে এসে অভ্যেস মতো আলসের দিকে তাকালাম। দেখি একটা টব লাইন ছেড়ে যেন সামনের দিকে সরে এসেছে। একটু অবাক হলাম, ভারী টবটা সরে এলো কি করে? এর মধ্যে ঝড় বৃষ্টিও হয়নি যে ঝড়ের ধাক্কায় নড়ে চড়ে যাবে। যাই হোক, ওই সামান্য ব্যাপার নিয়ে মাথা না ঘামিয়ে বাড়িতে ঢুকলাম। ঢুকেই অবাক, এই সাত সকালে প্রণবেশ এসে হাজির হয়েছে। প্রণবেশ আমার সত্যিকার বন্ধু। আগে দেখা সাক্ষাৎ কম হতো। আমরা যে যার কাজ নিয়ে হিমশিম খাই। অন্য চাকুরে বাবুদের চেয়ে পুলিশ চাকুরিদের অনেক হ্যাপা। কিন্তু জুলাই মাসে দুজনই 1 মাসের ছুটি নিয়ে নেপাল বেড়াতে যাওয়ার পর
আর ওই রাজু সুব্বার হাঙ্গামাকে কেন্দ্র করে এখন আমাদের সম্পর্ক আরও নিকট হয়েছে। অফ ডে থাকলে ও প্রায়ই সকালে আমার এখানে চলে আসে। আমিও মাঝে মাঝে ওর বাসায় যাই, কিন্তু এত সকালে ও কখনো আসে না। কি হে, ঘুম থেকে উঠেই চলে এসেছো দেখছি। হেসে বন্ধুকে স্বাগত জানাই, কিন্তু প্রণবেশ হাসল না, বেশ আদেশের সুরেই বলল, চুপটি করে এখানে বসো, কথা আছে। তারপর আমার স্ত্রীকে বলল, বৌদি, এবার আমাদের চা দিন। আমি মজা করে বন্ধুর অনুমতি নিয়ে বাইরের প্যান্ট জামা ছাড়তে কয়েক মিনিটের জন্য ভিতরে চলে গেলাম। পাঞ্জাবি আর লুঙ্গি পরে মুখ ধুয়ে যখন বাইরের ঘরে এসে বসলাম, তখন দেখি গৃহিণী টোস্ট আর চা নিয়ে হাজির। সবে মাত্র টোস্টে আরাম করে কামড় দিয়েছি, অমনি প্রণবেশ ওর ব্রিফকেস থেকে সেদিনের কাগজখানা বের করে মাঝের পাতায় একটা খবরে দাগ দিয়ে গম্ভীর মুখে আমার দিকে বাড়িয়ে দিল। কাগজটা নিয়ে ঝুঁকে পড়লাম খবরটার দিকে। খবরটা এরকম, গতকাল রাত 2টোর সময়ে দুজন সাংবাদিক খবরের কাগজের অফিসে ডিউটি সেরে গাড়িতে বাড়ি ফিরছিলেন। নিঝুম রাত, জনশূন্য রাজপথ। শিয়ালদা ফ্লাইওভারের কাছে আসতেই তাদের চোখে পড়ে একটা 13-14 বছরের কঙ্কালসার ছেলে আকাশের দিকে মুখ করে বেলেঘাটা মেন রোডের দিকে জোরে হেঁটে চলেছে। সে হাঁটা সাধারণ মানুষের হাঁটার মতো নয়, যেন শূন্যে পা ফেলে দৌড়নো। গায়ে ছিল কালো রঙের হাঁটু পর্যন্ত লম্বা একটা ফতুয়া। তার মাথাটা ছোট, নারকলের মতো, খাড়া খাড়া পাতলা চুল। কৌতূহলী সাংবাদিকরা তখনই সোজা না গিয়ে গাড়ি ঘুরিয়ে বেলেঘাটার মেন রোডের দিকে চালান। গাড়ি যতই ছেলেটার কাছাকাছি হচ্ছিল, আশ্চর্যজনকভাবে ছেলেটা ততই দূরে সরে যাচ্ছিল। তারপরই ছেলেটা অন্ধকারে যেন মিলিয়ে গেল। ইতিমধ্যে তারা ফ্ল্যাশে ছেলেটার অনেকগুলো ছবি তুলেছিলেন, কিন্তু অবাক কাণ্ড, একটা ছবিও ওঠেনি। খবরটা পড়ে আমার সমস্ত শরীর হিম হয়ে গেল। বুঝতে বাকি রইল না ওই জীবন্ত কঙ্কালটি আর কেউ নয়, নেপালের সেই রাজু সুব্বাই, যে আমার দেশের বাড়িতে বারবার আমাকে মারবার চেষ্টা করেছিল। এখন সে আমাকে মারবার জন্যে কলকাতায় এসে পড়েছে। এখন বুঝতে পারছো কি সাংঘাতিক বিপদ এগিয়ে আসছে? প্রণবেশ আমার ফ্যাকাশে মুখের দিকে তাকিয়ে বলল। আমার বেশি কথা বলার শক্তি ছিল না, শুধু মাথা দুলিয়ে সায় দিলাম। কিন্তু প্রায় ধমক দিয়ে প্রণবেশ বলল, এখনো সন্দেহ আছে নাকি? আমি কোনো রকমে জুড়ানো চাই চুমুক দিয়ে বললাম, সে কথা বলছি না, বলতে চাইছি যে হাওড়ার দিক থেকে স্ট্যান্ড রোড পোস্তা হয়ে চিতপুর ক্রস করে বিবেকানন্দ রোড ধরে এগোচ্ছিল, সে হঠাৎ শিয়ালদা ফ্লাইওভারের কাছে এলো কেন? প্রণবেশ বলল, আমার ধারণা ও শর্ট লেকে পৌঁছবার ঠিক পথটা ধরতে পারছে না। একটা জিনিস লক্ষ্য করো, জগদীশ ঘোষও বলেছিল আকাশের দিকে মুখ করে ছুটছিল। তার মানে কি? নিশ্চয়ই আকাশের শোভা দেখতে দেখতে যাচ্ছিল না। আমি বললাম, তা অবশ্যই নয়। তাহলে? আমি মাথা নাড়লাম, বললাম, বুঝতে পারছি না। প্রণবেশ বলল, আমার ধারণা ও বাতাসে তোমার গন্ধ শুঁকতে শুঁকতে যাচ্ছিল। কিন্তু দেশের বাড়িতে তো ও বেশ কিছুদিন ছিল, কই তখন তো ওরকম করে চলেনি। প্রণবেশ বলল, ভুলে যাচ্ছ বন্ধু, তখন তোমায় খোঁজার দরকার হয়নি, তুমি ছিলে ও নাগালের মধ্যে। আমি চুপ করে রইলাম, ভাবছিলাম প্রণবেশের কথা যদি ঠিক হয়, তাহলে আমরা কি সত্যি কলকাতা শহরে আছি, না কোনো অলৌকিক জগতের বাসিন্দা হয়ে গেছি? প্রণবেশ স্থির বিশ্বাসের সঙ্গে বলল, হাওড়ার দিক থেকে শর্টলেকে আসার অনেকগুলো পথ আছে। তার মধ্যে বিবেকানন্দ রোড, মানিকতলা হয়ে ভিআইপি রোড ধরেও যেমন আসা যায়,
তেমনি শিয়ালদা উড়ালপুরের ক্রসিং থেকে শিয়ালদার পাশ দিয়ে বেলেঘাটা রোড দিয়ে ভিআইপি রোড ধরেও আসা যায়। মনে করে দেখো, এই কদিনের মধ্যে তুমি নিশ্চয়ই ওই দুটো পথ দিয়েই যাতায়াত করেছ। বললাম, তা করেছি, অনেকবারই করেছি। ব্যাস, তাহলে তো অঙ্ক মিলেই গেল। আমি খানিকটা হতাশার সুরে বললাম, এই কথাটাই তাহলে তুমি আমায় বোঝাতে চাইছো? সে তান্ত্রিক আমাকে এখনো ছাড়েনি, রাজু সুব্বাকে লেলিয়ে দিয়েছে কলকাতাতেও। সে পথ না চিনলেও শিকারে কুকুরের মতো বাতাসে আমার যেটুকু গন্ধ এখনো মিশে আছে, তাই শুকতে শুকতে এগিয়ে আসছে। প্রণবেশ গম্ভীরভাবে বলল, হ্যাঁ। আমি অন্যমনস্কভাবে একটা সিগারেট ধরালাম। কিন্তু একটা কথা। বলো। হরিদেবপুর থেকে ও কলকাতায় এলো কি করে? ট্রেনে? প্রণবেশ হেসে বলল, ট্রেনে যদি আসতে পারতো তাহলে সেদিনই ছুটে এসে ট্রেনে উঠে পড়তো। তোমার মনে আছে কি, কম্বুজ লাহিড়ী একটা কথা বলেছিলেন, আমরা যাদের অলৌকিক জীব বা ভূত জাতীয় কিছু বলি, তারা অনেক কিছু করতে পারলেও সব কাজ তারা করতে পারে না বা সব জায়গায় তারা যেতে পারে না। কিছু বাধা থাকেই, এটাই রক্ষে। তাই অন্তত ট্রেনে, বাসে, ট্যাক্সিতে সাধারণ মানুষের মতো এরা উঠতে পারে না। এরা পথ ধরেই আসে। অবশ্যই সে পথ নির্জন হওয়া চাই, আর চাই অন্ধকার রাত। এইখানে আমার একটা পয়েন্ট জানার আছে। প্রণবেশ বলল, কি তোমার পয়েন্ট বলো? শুধু রাত্রেই যদি ও হেঁটে আসে, তাহলে দিনে কোথায় থাকে? প্রণবেশ চমকে উঠে বলল, দারুণ পয়েন্ট তো তুমি তুলেছ, এটা তো মাথায় আসেনি। বললাম, বুঝতেই পারছি একটা অদ্ভুত ধরনের বিপদ এসে পড়েছে। এখন দেখতে হবে সুব্বা দিনের বেলায় কোথায় থাকে। নিশ্চয়ই ভিআইপি রোড দিয়ে বেলেঘাটা মেন রোডে ভালো করে খুঁজলে তার সন্ধান পেয়ে যাব। কাজে চলো, এখনই আমরা জিপটা নিয়ে বেরিয়ে পড়ি। প্রণবেশ বলল, খুব ভালো কথা বলেছ, তো তার আগে আমাদের একটা কাজ করতে হবে। লোকে গাঁজাখুরি ব্যাপার বলে উড়িয়ে দেবে, এই ভয়ে এখন আর মুখে কুড়ু বেঁধে বসে থাকলে চলবে না। দুদিন কাগজে তো খবর বেরিয়েই গেছে, এবার সব থানায় পুলিশদের হুঁশিয়ারি করে দিতে হবে। সব আগে লালবাজারকে জানাতে হবে। আর যে কাগজে এই খবরগুলো ছাপা হয়েছে, তাদের কাছ থেকে জানতে হবে লোকে খবরটা পড়ে কিছু বলছে কিনা। অর্থাৎ সারা কলকাতা শহরে একটা হইচই তুলতে হবে, আর সেটা করতে হবে আজ দুপুরের মধ্যেই, কেননা আর সময় নেই। এই বলে প্রণবেশ উঠে পড়ল। বললাম, কখন আসছো তাহলে? প্রণবেশ ঘড়ির দিকে তাকিয়ে বলল, বেলা 1টায়। ঠিক আছে, আমি রেডি হয়ে থাকবো। প্রণবেশকে গেট পর্যন্ত এগিয়ে দিয়ে ফিরে আসছি। ছাদের কানে সেদিকে লক্ষ্য পড়ল। চমকে উঠলাম, সে টপটা লাইন থেকে আরও খানিকটা বেরিয়ে এসেছে।